বর্তমানে যেন পরিবেশ দিন দিন ভারসাম্য হয়ে যাচ্ছে, তাই পরিবেশ বাঁচানো অতি দরকার এবং পরিবেশকে বাঁচিয়ে রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন বরাক উপত্যকার বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী। তিনি বর্তমানে যে আইকনিক অ্যাওয়ার্ড পিস কাউন্সিলর থেকে উনি ডক্টরেট উপাধি লাভ করেছেন। এটা করিমগঞ্জবাসীর জন্য বিশেষ প্রাপ্তি। আমরা জেনে নেব ওনার কাছে যে উনি পরিবেশ যে ডক্টরেট উপাধি লাভ করেছেন, তিনি তার গবেষণাপত্র কী ছিলেন। তিনি বিগত 40 বছর ধরে পরিবেশ নিয়ে এরকম গবেষণাপত্র চালিয়ে যাচ্ছেন এবং সেই গবেষণার পরিপ্রেক্ষিতে উনি বিশেষ প্রাপ্তি যিনি ডক্টরেট উপাধি লাভ করেন এবং নতুন দিল্লিতে আয়োজিত বিশেষ কার্যক্রমে ওনাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আমরা উপস্থিত রয়েছি এখন শ্যামল প্রসাদ চৌধুরীর বাসভবনে। আমরা ওনার কাছে জেনে নেব যে শ্যামল প্রসাদ চৌধুরী যে গবেষণার পত্র পরিপ্রেক্ষিতে ডক্টরেট উপাধি লাভ করেছেন, ওনার কাছে আমরা বিস্তারিত জেনে যাব। প্রথমে শ্যামলবাবু, আপনাকে অভিনন্দন যে আপনি পরিবেশ নিয়ে দীর্ঘ 40 বছর ধরে গবেষণার পথে চালিয়ে যাচ্ছেন এবং সেই গবেষণার পরিপ্রেক্ষিতে আজ আপনি ডক্টরেট উপাধি লাভ করেছেন। এটা করিমগঞ্জবাসীর জন্য বিশেষ প্রাপ্তি বলে ভুল হবে না। আমরা জেনে নেব যে আপনার গবেষণাপত্র কবে থেকে আপনি শুরু করেছেন এবং আপনি যে পরিবেশ নিয়ে এই যে আপনার দীর্ঘ গবেষণা চালিয়ে যাচ্ছেন সেটা সম্বন্ধে আমরা জেনে নেব। কি বলবেন এই সময়? ধন্যবাদ জানাই মিস্টার জয়দীপ। আমি প্রথম পরিবেশ নিয়ে যে কাজ শুরু করি প্রায় 35-40 বছর আগে। আমি প্রথম একটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের উপর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টে, তখন খুব সম্ভবত মেনকা গান্ধী ছিলেন, মেনকা গান্ধীর কাছে একটি চিঠি আমি প্রেরণ করি গঙ্গাকে প্রদূষণমুক্ত কীভাবে করা যায় এবং গঙ্গা নদী ডিজলভ অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এইসব দিয়ে একটা আর্টিকেল রচনা করে আমি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টে পাঠাই। তখন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে আমাকে প্রথম অ্যাপ্রিসিয়েশন লেটার দেওয়া হয় 1998 সনে খুব সম্ভবত। পরবর্তীকালে 1992 সনে যখন আর্ট সামিট হয়, ব্রাজিল আর্ট সামিটের সময় তখন পরিবেশ মন্ত্রী ছিলেন কমলনাথ, পরিবেশ মন্ত্রী ছিলেন। সেই ব্রাজিল আর্ট সামিটে আমি একটা এজেন্ডা বানিয়ে পাঠিয়েছিলাম যে আর্ট সামিটে কী কী মুখ্য তার উদ্দেশ্য থাকা উচিত, এইভাবে একটা গবেষণাপত্র আমি পাঠিয়েছিলাম মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। আমি আপনাদের দেখাতে পারবো যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট থেকে কমলনাথ আমাকে পার্সোনালি ইনভাইট করেছিলেন ব্রাজিল আর্ট সামিটে যাওয়ার জন্য। এটা হলো কমলনাথের চিঠি। আমি যে গবেষণাপত্র পাঠিয়েছিলাম বসুন্ধরা বৈঠকে, যে বৈঠকটা হয়েছিল 1992 সনের ব্রাজিল আর্ট সামিটে, এবং মিনিস্টার কমলনাথ আমাকে ইনভাইট করেছিলেন যে টু অ্যাটেন্ড দ্য আর্ট সামিট। এই ছিল কমলনাথের একটা চিঠি। পরবর্তীকালে বিভিন্ন পত্র পত্রিকায় এবং বিভিন্ন জার্নালে, ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল জার্নালে প্রায় 200-র মতো লেখা আমার গবেষণাপত্র প্রকাশিত হয়। আমি জোর দিয়েছি এখন ক্লাইমেট চেঞ্জের উপরে, জলবায়ুর পরিবর্তনের উপর। আর দ্বিতীয় যেটার উপরে আমি জোর দিয়েছি এটা হলো প্লাস্টিক পলিউশন। এই দুটারই বর্তমানে আমি খুব কাজ করে যাচ্ছি। গত 2-3 বছর আগে সম্ভবত আইপ্যাক হলো আইকনিক পিস অ্যাওয়ার্ড কাউন্সিল, ওরা জানতে পারে যে আমি পরিবেশ নিয়ে কাজ করছি এবং দি উইক, আসাম ট্রিবিউন, সেন্টিনেল এবং বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় কলকাতার বেশ কিছু নিউজ পেপারে রেগুলার আমার অনেক লেখা প্রকাশিত হয়েছে পরিবেশের উপর। এবং আসামে অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম শব্দ প্রদূষণ নিয়ে যে কাজ করে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে আমি ছিলাম একজন সদস্য। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে আমি কাজ করেছিলাম। তখন কে দত্ত ছিলেন আসাম প্রদূষণ নিয়ন্ত্রণের এক্সিকিউটিভ ডিরেক্টর। ওনার তত্ত্বাবধানে আমরা একটা কাজ করেছিলাম নয়েজ পলিউশনের উপর, সেটা শিলচর শহরের উপরে, শব্দ দূষণের উপরে। এটা সম্ভবত নর্থ ইস্ট ইন্ডিয়াতে
প্রথম কাজ করা হয় শব্দ দূষণের উপর। পরবর্তীকালে আমি বায়ু প্রদূষণের উপর, শিলচর বায়ু প্রদূষণের উপরও প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে কাজ করেছি। এছাড়া কাছাড় কাগজ কলেজে যেহেতু আমি চাকরিজীবী ছিলাম, সেই চাকরির সুবাদে আমি অনেক সাহায্য পেয়েছি, যার জন্য আমার এই গবেষণাগুলি চালিয়ে যেতে আমি সক্ষম হয়েছি। আসাম বিশ্ববিদ্যালয়ে আমার একটা গবেষণাপত্র ছিল, যেটা প্রথম বলা যেতে পারে। এই প্রথম গবেষণাপত্রটি ছিল যে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন ট্রিটিং দ্য পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিয়াল অ্যাফেয়ার। পরবর্তীতে আমি খুব সম্ভবত 1992 সালে আমার সঙ্গে গিয়েছিলেন ডক্টর প্রদীপ নাথ করিমগঞ্জ কলেজের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নাগপুর। সেখানে আমাদের একটা গবেষণাপত্র ছিল। এই গবেষণাপত্র ছিল যে লিগনিন, যেটা পেপার ইন্ডাস্ট্রি থেকে জেনারেট করে, এই লিগনিনকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করতে পারি। এছাড়া তখন কাছাড় কাগজ কল থেকে আমাকে দেওয়া হয়েছিল ISO 14000, অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম 14000-এর উপরে অ্যাজ এ রিসোর্স পার্সন হিসাবে আমি কাজ করে যাই, এবং দীর্ঘদিন ধরে আমি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ কাছাড় পেপার মিলের অ্যাকশন প্ল্যানের উপরে। এই একটা চিঠি পাবলিশ হয়েছিল, সানডে একটা ম্যাগাজিন ছিল তখন। এই সানডে ম্যাগাজিনটা এখন আমি দেখি না, আমার চোখে পড়ে না। সানডে, দি উইক, এই দুইটি ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যানের উপর আমার একটা প্রতিবেদন। তার পরবর্তীকালে আরেকটা প্রতিবেদন আমার পাবলিশ হয়েছিল, এটা ছিল সর্দার সরোবর প্রজেক্ট, সর্দার সরোবর প্রকল্পের উপর। এর ভিত্তিতেও মেনকা গান্ধী তখন এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলেন। এটা সম্ভবত 1990 সনের, এটা বলছি 1990 সনের কথা। 1990 সনে মেনকা গান্ধী আমাকে বেশ কয়েকটা চিঠি দিয়েছিলেন, অনেক যোগাযোগ ছিলেন এবং PFA, পিপুলস ফর অ্যানিমেলসের সঙ্গেও আমি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলাম। এছাড়া ভারতবর্ষ ছাড়াও দেশের বাইরেও বিভিন্ন কিছু ম্যাগাজিনে আমার প্রায় 100-100 বেশি আর্টিকেল পাবলিশ হয়। এটা ছিল একটা আর্টিকেল যেটার উপরে অনেক ধরনের আমি সাপোর্ট পেয়েছি। এটা হলো হোয়াট অন আর্থ, খুব সম্ভবত এটা 1993 সালে টাইমস ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। এছাড়া ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের প্রতি বছরই আমি জড়িত ছিলাম। ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের একটা প্রজেক্টটা ছিল নয়েজ পলিউশনের উপর, শব্দ দূষণের উপর। বদরপুর মহর্ষি বিদ্যা মন্দির ছিল, কাজ করেছিল। এটা ন্যাশনাল লেভেল পর্যন্ত সিলেকশন পেয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে আমার একটা পেপার যেটা ছিল কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল অডিট, এটার জন্য আমি অনেক সসম্মান পেয়েছি। আমি ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, বারবার ওরা আমাকে এইভাবে সসম্মান দেওয়ার জন্য। এছাড়াও টাইম টু টাইম আমি দু একটা কলেজেও এনভায়রনমেন্টের উপর ক্লাস নিয়েছি। আমার এখন পর্যন্ত প্রায় 60টা বই বেরিয়েছে। আমার প্রথম বই ছিল যেটা অ্যাডভান্সেস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, আশিস পাবলিশিং হাউস, নিউ দিল্লি, দে আর দ্য পাবলিশার অফ দিস বুক। আমার দ্বিতীয় যে বইটি প্রকাশ পায় এটা ছিল ডক্টর অশোক দাস, আমার ছোটো ভাইয়ের মতো ডক্টর অশোক দাস, রবীন্দ্র সদন কলেজের প্রিন্সিপাল। ডক্টর অশোক দাসের সঙ্গে আমি ফাউন্ডেশন কোর্স এনভায়রনমেন্ট একটি বই প্রকাশিত করি। বইটা খুব চলছিল তখন, কিন্তু আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি বইটি। পরবর্তী আমার যেটা বই প্রকাশ পায় এটা ছিল টেট সিটেটের উপরে EVS-এর একটা গাইড বুক আমি বের করেছি। আরেকটা বই আমি বের করেছি যেটা ছিল অ্যান অ্যাপ্রোচ টু বিগিনার্স প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার। এই ব্যাপারে এই বইটির জন্য আমাকে সহায়তা করেছিল স্টুডেন্টস লাইব্রেরি করিমগঞ্জ। আমার আরেকটা বই প্রকাশ পায় ফাউন্ডেশন কোর্স ইন এনভায়রনমেন্ট, আসাম ইউনিভার্সিটি। এই বইটাতে আমাকে সহায়তা করেছিল এবং বইটার যাবতীয় প্রিন্টিং ওয়ার্ক করেছিল চৌধুরী লাইব্রেরি, শিলচর। পরবর্তীকালে এনভায়রনমেন্ট ইকোলজি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন আরেকটা কথা বলতে হয় এনভায়রনমেন্ট ইকোলজি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর আমি অনেক কাজ করেছি, প্রায় অনেক রিসার্চ পেপার দেশ এবং বিদেশের অনেক রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে। একটা রিসার্চ জার্নাল যেমন গত বছর বোধহয় এটা পাবলিশ হয়েছিল, ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্সড অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ জার্নাল, সেটা একটা ইন্টারন্যাশনাল জার্নাল। এই ইন্টারন্যাশনাল জার্নালে আমার একটা রাইট আপ এসেছিল, রাইট আপটার নাম ছিল পাথওয়ে টু গ্রিন ইকোনমি অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই গ্রিন ইকোনমি অর্থাৎ সবুজ অর্থনীতির দিকে আমরা কীভাবে যেতে পারি, এই সবুজ অর্থনীতিকে টার্গেট করে আমি এখানে এনেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা 17টা গোল ছিল, 2015-তে লঞ্চ করা হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটার উদ্দেশ্য ছিল যে এই 17টা গোল ফুলফিল করা।
আর এই 17টা গোল ফুলফিল করার জন্য ইন্ডিয়ান অ্যান্ড পলিটিক্স নামক একটা বিশাল বই বের হয়েছিল। গত 2 বছর ধরে এটা প্রকাশ করছিল, বোধহয় কলেজটার নাম আমি ভুলে গেছি এখন, ঠিক আমার সঙ্গে নেই। তো ওরা প্রতি বছরই আমার কাছ থেকে আমার গবেষণাপত্র নিয়ে যায় এবং ওদের গবেষণাপত্রে আমি বারবার এই কথাটাই বলতে চেয়েছি, এই গবেষণাপত্র বারবার উঠে এসেছে যে ক্লাইমেট চেঞ্জের কথাটাই, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 13 নম্বর যে এজেন্ডা, 13 নম্বরটা ছিল ক্লাইমেট রিসাইলেন্স, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের জন্য আমরা কিভাবে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে অ্যাডাপ্ট করে চলতে পারি। তো এই পেপারটা আমার শুধু ভারতবর্ষ নয়, অনেক ইন্টারন্যাশনাল জার্নালও প্রকাশ পেয়েছে এবং এর জন্য আমি অনেক সম্মানও পেয়েছি। এগুলি আমার অনেক সার্টিফিকেট, যেগুলি হলো সব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং ক্লাইমেট চেঞ্জের উপর, রিসেন্ট ডেভেলপমেন্টে ইন ফিজিক্যাল সায়েন্স, এগুলির উপরে আমার রিসার্চ পেপার ছিল, যেগুলি অনেক জায়গা থেকে আমি অনেক সম্মান পেয়েছি। গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত করিমগঞ্জ কলেজে একটা সেমিনার ছিল, এই সেমিনারে আমার পেপার ছিল স্টাডি ইন গ্লোবাল প্রোটোকল টু মিটিগেট কার্বন ফুটপ্রিন্টস, অর্থাৎ কার্বন ফুটপ্রিন্ট আমরা কীভাবে কমাতে পারি। এই কার্বন ফুটপ্রিন্ট নিয়ে আমার আসাম ট্রিবিউনে বেরিয়েছে যে একটা বেশ কয়েকটা আর্টিকেল, এছাড়াও নয়েজ পলিউশনের উপর একটা আর্টিকেল বেরিয়েছে আসাম ট্রিবিউনে। আসাম বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর আগে একটা পেপার ছিল অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি টু ট্রিট দ্য পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট। এছাড়াও আরও কিছু ইউজিসি সেমিনার ছিল, ইউজিসি স্পন্সার্ড সেমিনার রামকৃষ্ণ নগর কলেজে, এখানেও আমার পেপার ছিল। এটা টাইমস ম্যাগাজিনে হোয়াট অন আর্থ একটা আর্টিকেল বেরিয়েছে। কাছাড় কলেজে বেশ কয়েক বছর আগে আমার রিসার্চ পেপার ছিল ন্যাশনাল সেমিনার অন হিউম্যান রাইটস অ্যান্ড ভ্যালুস। এই হিউম্যান রাইটস আর এনভায়রনমেন্ট নিয়ে আমার একটা গবেষণাপত্র প্রকাশ পেয়েছিল ইউজিসির একটা জার্নালে। রিসেন্ট ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর, অ্যাসিড রেইন অম্ল বৃষ্টির উপর একটা এসেছে, এটা বোধহয় আসাম ট্রিবিউন সেন্টিনেল জার্নালে এসেছে, সেন্টিনেল নিউজ পেপার এসেছে, অটোমোবাইল পলিউশনের উপর এসেছে। এই ধরনের প্রায় 100-150 মতো গবেষণা এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এজেন্ডা 21 নিয়ে আমি অনেক লেখালেখি করেছি। আর এইসব দেখি হয়তো আইপ্যাক, আইকনিক পিস অ্যাওয়ার্ড কাউন্সিল, ওরা আমাকে অনুরোধ করছে, স্যার আপনি এত কাজ করে যাচ্ছেন কিন্তু আপনি স্বীকৃতি পাচ্ছেন না, হয়তো আমাদের মনে হয়েছে আমরা আপনাকে সেই স্বীকৃতি দেব। সেই সুবাদেই ওদের সঙ্গে আমার কথোপকথন হয় এবং আমি যখন ডিটেলস ক্লাইমেট অ্যাকশন প্ল্যান করে সাবমিট করি, ওরা বলছে আমরা আসাম থেকে আমরা এই ধরনের এত গবেষণাপত্র, এত কাজ আমরা পাইনি। এবং প্রথম আমি যদি পরিবেশের উপরে কাজ শুরু করি, আমাকে প্রথম অনেকেই সহায়তা করেছিলেন। আমার শিক্ষক ছিলেন ডক্টর মিহির দেব কুরকাইস্ত। আমরা একটা অর্গানাইজেশন করেছিলাম সোসাইটি ফর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, নামটা আমারই দেওয়া, সিট। এখানে অনেকেই ছিলেন তার সদস্য, ডক্টর প্রদীপ নাথ, ম্যাডাম মালবিকা ভট্টাচার্য আমাকে সহায়তা করেছেন, ডক্টর পার্থ সারথী দাসও ছিলেন, আমার প্রিয় শিক্ষক ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, প্রিন্সিপাল যখন ছিলেন কলেজে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের দিন আমাকে ডেকে নিয়ে একটা সেমিনার করিয়েছিলেন। সেখানে আমাকে বলেছিলেন যে পেপার ইন্ডাস্ট্রি অ্যাফ্লুয়েন্টের উপর আলোচনা করার জন্য। আমি সেখানে বিস্তারিত একটা আলোচনা করি এবং আমার একটা জিনিসই বারবার মনে হচ্ছে যে আমরা এই যে গাছ রোপণ করছি, বৃক্ষ রোপণ করছি, এটা কি আদৌ যে জলবায়ু পরিবর্তনের জন্য ভোগান্তি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন যেটা হয়ে যাচ্ছে, এই বৈশ্বিক উষ্ণায়নকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? গোটা মানব সমাজ কি নিয়ন্ত্রণ করতে পারবে? এই প্রশ্নের সম্মুখীন আমি রেখেছি গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে। আমি একটা কথাই বলবো যে এইভাবে যে আমরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছি, কার্বন ফুটপ্রিন্ট বাড়িয়ে যাচ্ছি, এই কার্বন ফুটপ্রিন্ট যতই বাড়াবো আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারবো না, জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ প্লাস্টিক প্রদূষণ থেকেও কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। যথেষ্ট পরিমাণে
আমরা পলিথিন প্লাস্টিক সমুদ্র ফেলে দিচ্ছি, জলাশয়কে দূষিত করে দিচ্ছি। একদিকে যখনই জলাশয় দূষিত হবে তখনই বায়ুমণ্ডলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে কীভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে যদি আমরা জলজ মণ্ডল দূষিত করি। কারণ এই যে জলাভূমি, যেমন আমি যদি বলি আমাদের এখানকার সনবিল, আমি কিন্তু একটি কথা বারবার কয়েক জায়গায় বলেছি, যুগসংঘ গত কিছুদিন আগে, যুগসংঘ তো প্রায় আমার লেখা প্রকাশিত হয়। একটা কথা আমি বারবার বলতে চাইছি যে সনবিলকে কিন্তু আমরা ইকোসিস্টেম মেনটেন করার দিকে যাচ্ছি না, আর ট্যুরিজমকে আমি সাপোর্ট করি না। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ নট গুড ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, কারণ এনভায়রনমেন্ট ক্যারিং ক্যাপাসিটি যেটা এনভায়রনমেন্টের, এই এনভায়রনমেন্টের পরিবেশের বহন ক্ষমতা হারিয়ে যাবে যদি আমরা ম্যাসিভ ট্যুরিজম করি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের বেলায় আমি একই কথা বলছি, এবং আমার আসাম ট্রিবিউনে বেশ কয়েক বছর আগে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নিয়ে একটা লেখা প্রকাশিত হয়েছিল। এই লেখাতে আমি কিন্তু বলেছি যে ইকো ট্যুরিজমের কথা, প্রিজার্ভিং নেচার্স বাউন্টি, এটা বিরাট একটা আর্টিকেল এসেছিল আসাম ট্রিবিউনে, আপনারা দেখতে পারবেন, অনেক বেশ কয়েক বছর আগে। এখানে আমি বিস্তারিত বলেছি যে ইকো ট্যুরিজম করতে হবে, তবে ইকো ট্যুরিজমের মধ্যে আরও কিছু বিধিনিষেধ আরোপ করতে হবে। তাও এসব যদি আমরা না করতে পারি, বনাঞ্চল যদি সংরক্ষণ করতে না পারি, শুধু শহরাঞ্চলে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ করে আমরা 0.005% কার্বন নিরসন করতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে এইসব বৃক্ষরোপণ করতে হবে, যেমন হ্যাম্প একটা গাছ বলছি, যেটা খুব ক্লাইমেট ফ্রেন্ডলি, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন বাতাস থেকে শোষণ করে নিতে পারে। তো যে কথাটা বলছিলাম যে জলাশয় বা জলাভূমি যত নষ্ট হয়ে যাবে, আমাদের শহরাঞ্চলে দেখুন না জলাভূমি নেই, দেয়ার ইজ নো ওয়েটল্যান্ড ইন আওয়ার রুরাল এরিয়াস, ইন আওয়ার আরবান এরিয়াস। ডিপ্লিটিং অফ দিস ওয়েটল্যান্ড মাইট কজেস হ্যাভক টু আওয়ার এনভায়রনমেন্ট। কারণ জলাভূমি যত নষ্ট হবে, ক্লাইমেট চেঞ্জ হবে, জলবায়ু পরিবর্তন হবে, উষ্ণতা বাড়তে থাকবে, এবং আগামী প্যারিস ক্লাইমেট চেঞ্জে যেটা বলা হয়েছিল 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড রাখার জন্য, আমি 3rd ইন্টারন্যাশনাল সেমিনারে, একটা ভার্চুয়াল সেমিনার হয়েছিল দিল্লিতে, এই 3rd ইন্টারন্যাশনাল সেমিনারে আমি কিনোট অ্যাড্রেসে বলেছি এই কথাটা যে আমরা যদি সচেতন না হই, এটা আমার একটা পেপার ছিল 3rd ইন্টারন্যাশনাল সেমিনার অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, গত বছর আগস্ট মাসে এই সেমিনারটা হয়েছিল। আমি কিনোট অ্যাড্রেস দিয়েছিলাম, এটার বিষয় ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা কিভাবে করতে পারি। তো এটাতে আমি বারবার বলছি যে যদি আমরা এখন সচেতন না হই, যথেচ্ছ পরিমাণে ইলেকট্রনিক ওয়েস্ট, প্লাস্টিক ব্যবহার করছি, প্লাস্টিক ব্যবহার করতে আমরা বাধ্য, কারণ তার কোনো অল্টারনেটিভ নেই। অনেক প্লাস্টিক আছে যেগুলি আমরা মেডিকেল সায়েন্সে ব্যবহার করি, আমরা অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করি, পুরো বিজ্ঞান কিন্তু এখন নির্ভর হয়ে আছে প্লাস্টিকের উপর। তো এটা আমরা ভাবতে হবে, এটাকে আমরা বলছি সার্কুলার ইকোনমি, অর্থাৎ চক্রীয় অর্থনীতির দিকে যদি আমরা না যেতে পারি তাহলে প্লাস্টিক প্রদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমি বলছি প্লাস্টিক, ইয়েস, বিট প্লাস্টিক পলিউশন, নট প্লাস্টিক, কারণ সম্পূর্ণ প্লাস্টিক আমরা বর্জন করতে পারবো না। আমরা যেটা বর্জন করতে পারবো এটা হলো SUP, সিঙ্গল ইউজ প্লাস্টিক। এটার ব্যবহার আমাদের সম্পূর্ণ বন্ধ করতে হবে। আমি অনুরোধ রাখবো করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে, কাছাড় জেলা প্রশাসনের কাছে, যে SUPটা যেন সম্পূর্ণ রকম বন্ধ করা হয়। গত কিছুদিন আগে পাথারকান্দি কলেজ, পাথারকান্দি বিএড কলেজ, দীনদয়াল কলেজ, সব কলেজগুলিতে ওরা আমাকে ইনভাইট করেছিল এজ এ গেস্ট লেকচার। আমি গেস্ট লেকচার হিসেবে এই কথাটাই বারবার বলছি, এবং ওরা কনসেন্টও দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই পাথারকান্দি কলেজের প্রিন্সিপাল, করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল, RS কলেজে আমার ছিল 5 জুন একটা সেমিনার। ওরা সবাই একই কথা বলছে, আমরা SUP বন্ধ করে দেব, সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করব, এবং সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করার সঙ্গে সঙ্গে আমাদের বন্ড সৃজন করতে হবে। আরেকটা যে বিষয়, অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যে কার্বনের মাত্রা কমাতেই হবে, নাহলে প্যারিস ক্লাইমেট চেঞ্জ কিন্তু আবার CDM এর মতো, কিয়োটো চুক্তির মতো বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, 3-4-5 ডিগ্রি সেন্টিগ্রেড বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাবে। মেরু অঞ্চলের সমস্ত বরফ গলে আমাদের বেশ কিছু শহরাঞ্চল জলের নিচে চলে যাবে। আমাদের সচেতন হতে হবে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণও একান্ত অপরিহার্য। যদি কার্বন ফুটপ্রিন্ট কমাতে হয়,
গণসৃজন করতে হবে, মানুষকে এই ব্যাপারগুলি নিয়ে ভাবতে হবে। এই ছিল আমার উদ্দেশ্য। এবং আইকনিক পিস দেওয়ার কাউন্সিলকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য। এছাড়াও লায়ন্স ক্লাব, ভারত বিকাশ পরিষদ আমাকে সংবর্ধনা দিয়েছে আমার দিল্লি যাওয়ার আগে। আমি ধন্যবাদ জানাই ওনাদের, যারা আমাকে এই ব্যাপারে সহায়তা করেছে। আমার পরিবার আমাকে যথেষ্ট সহায়তা করে আমাকে গবেষণাগুলি চালিয়ে যাওয়ার জন্য। আমি সবার কাছে ধন্যবাদ জানাই আমার ভাই জয়দীপ, যে আজকে আমাকে এই সুযোগ দিয়েছে কিছু একটা বলার জন্য। যেহেতু সময় সংকীর্ণ, সব কিছু কভার করা যায় না, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। আর আমি করিমগঞ্জবাসীকে বলছি, আপনারা প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব। করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি অনেক এনজিও আছে যারা আমার সঙ্গে যোগাযোগ রাখছে, ওদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সবার সহায়তায় আজকে আমি এই সম্মান পেয়েছি। দিল্লিতে এখানে পার্লামেন্টারিয়ান ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদরা, ওদের উপস্থিতিতে আমাকে ডক্টরেট সম্মানে ভূষিত করা হয়েছিল। এছাড়াও বাংলাদেশ এবং ভারতবর্ষের বাইরেও বেশ কিছু ইউনিভার্সিটি থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ থেকে বেশ কয়েকটা লেখক সংস্থাও আমাকে সংবর্ধনা দিয়েছে। আমি এগুলি আমার সঙ্গে আছে, আমি দেখাতে পারবো। প্রায় 4-500 মতো কবিতা আমি লিখেছি, বেশিরভাগই আমার পরিবেশের উপর কবিতা। এই কবিতাগুলি বিভিন্ন পত্র পত্রিকা, বাংলাদেশ এবং ইউকের একটা জার্নালও পাবলিশ হচ্ছে। তো আমি চাই সবার সহায়তায় আজকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এবং অন্যান্য আরও কিছু বিশ্ববিদ্যালয় আমার সঙ্গে এখন যোগাযোগ করছেন, আমি ওদেরকেও ধন্যবাদ জানাই। IISD একটা সংস্থা, দিল্লি বেসড, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ওদের সঙ্গে, ওদের কর্ণধার সবের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হয়। ওরা আমাকে বলছে যে কিছু প্ল্যান দেওয়ার জন্য। তো যাই হোক, ভয়েস অফ এনভায়রনমেন্ট একটা গুয়াহাটির এনজিও আছে, মহারানা চৌধুরী আমার ছোটো ভাইয়ের মতো, এখানে আসলে আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যোগাযোগ করে। আর সর্বোপরি আমাকে যারা সহায়তা করেছে, মাই ফ্যামিলি, মাই নেইবার্স, দ্য পিপুল অফ মাই টাউন, সবার সহায়তায় আজকে আমি এই ডক্টরেটটা পেয়েছি। ধন্যবাদ জানাই। এখানে শেষ করছি, অল্পর মধ্যে অনেক কিছু কভার করা সম্ভব হবে না। হ্যাঁ, ধন্যবাদ জানাই বরাক উপত্যকার পরিবেশ শ্যামল প্রসাদ চৌধুরী, যিনি আজ মিডিয়ার সামনে অনেক কথা ব্যক্ত করেছেন। আমরা ওনার কাছে অনেক কিছু জেনে নিয়েছি। ওনার একই কথা যে কার্বনের মাত্রা কমাতে হবে, জলাশয় বাঁচিয়ে রাখতে হবে, এবং রয়েছে অন্যান্য কিছু শব্দ দূষণ, বায়ু দূষণ। সত্যি এটা যদি না হয় পরিবেশ কখনো বাঁচিয়ে রাখা যাবে না। এটা আমরা পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে শ্যামল প্রসাদ চৌধুরী যেভাবে প্রয়াস নিয়েছেন, আমাদেরকে সবাই এক হয়ে প্রয়াস চালিয়ে যেতে হবে। না হলে পরিবেশ বাঁচিয়ে বললে হবে না, শুধু বললে হবে না, এটা কর্মকাণ্ডে দেখাতে হবে। যেহেতু শ্যামল প্রসাদ চৌধুরী যেভাবে পরিবেশকে বাঁচিয়ে রাখতে যেভাবে প্রয়াস নিচ্ছেন, আমাদেরকেও এগিয়ে আসতে হবে এবং শব্দ দূষণ, বায়ু দূষণ এবং কার্বনের মাত্রা কমাতে হবে, জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে। উনি যেভাবে বললেন, শ্যামল প্রসাদ চৌধুরী যেভাবে বললেন, সেইভাবে আমাদেরকেও কাজ করতে হবে। আমরা আবার ধন্যবাদ জানাই চ্যানেল কর্তৃপক্ষের পক্ষে শ্যামল প্রসাদ চৌধুরী, যিনি আজ কর্মবাসীর জন্য গর্বিত, যিনি আজ পরিবেশ নিয়ে, পরিবেশের গবেষণার উপর ডক্টরেট উপাধি গ্রহণ করেছেন এবং পেয়েছেন। আবার ধন্যবাদ জানাচ্ছি শ্যামল প্রসাদ চৌধুরীকে। ধন্যবাদ শ্যামল প্রসাদ চৌধুরী।